18 শতাব্দীর শেষভাগে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিমান হোমিওপ্যাথি চিকিৎসার গোড়াপত্তন করেন। তিনি দুটো তত্ত্বের উপর হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠিত করেন। তার প্রথমটি হলো লাইক কিউরস লাইক, যে পদার্থ সুস্থ মানুষের মধ্যে রোগের উপসর্গ সৃষ্টি করে সেই পদার্থই সেই উপসর্গ নিরাময় করতে পারে। উদাহরণস্বরূপ, পেঁয়াজের কারণে চোখে পানি আসতে পারে, তাই হোমিওপ্যাথিতে পেঁয়াজ থেকে তৈরি ওষুধ চোখ থেকে পানি আসে এমন রোগীর জন্য ব্যবহৃত হয়। হোমিওপ্যাথির দ্বিতীয় তত্ত্বটি হলো ল অফ মিনিমাম ডোজ। এই তত্ত্বটি হোমিওপ্যাথির সবচেয়ে বিতর্কিত দিক, যেখানে বলা হয় কোনো পদার্থ যত বেশি পাতলা করা হবে তার নিরাময় ক্ষমতা তত বেশি বাড়বে। এই প্রক্রিয়াকে বলা হয় প্যাটেন্টাইজেশন। একটি উপাদানকে পানি বা অ্যালকোহল দ্বারা এতটাই পাতলা করা হয় যে কখনো কখনো মূল পদার্থের একটি অণু থাকে না। এই তত্ত্ব শুনতে যতটা আকর্ষণীয় ততটাই প্রশ্নবিদ্ধ। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যখন কোনো দ্রবণের সক্রিয় উপাদানই থাকে না, তখন তা কিভাবে কোনো রোগ নিরাময় করবে? বিজ্ঞানের দৃষ্টিতে হোমিওপ্যাথির এই তত্ত্বগুলো এতটাই অস্বাভাবিক যে বিজ্ঞানীরা এটিকে অসম্ভব বলে মনে করেন। আধুনিক রসায়ন ও পদার্থবিজ্ঞানের মূলনীতি অনুযায়ী কোনো দ্রবণে যদি মূল পদার্থের একটি অণু না থাকে তবে তা রাসায়নিকভাবে কোনো প্রভাব ফেলতে পারে না। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান এ সম্পর্কে বলেছিলেন, বিজ্ঞান এমন কিছু নয় যেখানে আপনি যা খুশি তাই বিশ্বাস করতে পারেন, এটি প্রমাণের উপর নির্ভর করে। বিখ্যাত বিজ্ঞানী বেন গোল্ডেকার আরও স্পষ্ট করে বলেছেন, যদি হোমিওপ্যাথি সত্যিই কাজ করত তাহলে আমাদের রসায়ন পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিগুলো ভুল বলে ধরে নিতে হতো। তার এই বক্তব্য অধিকাংশ বিজ্ঞানী সমর্থন করে থাকেন। হোমিওপ্যাথির তত্ত্ব শুধুমাত্র বিতর্কিতই নয়, বরং আধুনিক বিজ্ঞানের সাথে সরাসরি সাংঘর্ষিক। হোমিওপ্যাথির সমর্থকরা বলেন, যদিও ওষুধে মূল পদার্থ থাকে না, তবু পানি বা দ্রাবক সেই পদার্থের স্মৃতি ধরে রাখে। এই ধারণা আসে ওয়াটার মেমোরি থিওরি বা জলের স্মৃতি তত্ত্ব থেকে। 1988 সালে ফরাসি বিজ্ঞানী জ্যাক বেনভিনিস্ট একটি গবেষণা প্রকাশ করেন, যেখানে তিনি দাবি করেন অতি পাতলা দ্রবণে পানি তার সংস্পর্শে আসা পদার্থের তথ্য সংরক্ষণ করে। এই গবেষণা প্রকাশিত হয় বিখ্যাত নেচার জার্নালে এবং এটি বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরবর্তীতে বিজ্ঞানীরা ওয়াটার মেমোরি থিওরি নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। বিজ্ঞানীরা তার গবেষণা পদ্ধতি পরীক্ষা করে গুরুতর ত্রুটি খুঁজে পান, যার ফলাফল হিসাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে ওয়াটার মেমোরি থিওরি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। নেচার জার্নালের সম্পাদক জন ম্যাডক্স একটি নোট প্রকাশ করেন, যেখানে বলা হয় এই ফলাফলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। বেনভিনিস্টের গবেষণা শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয় এবং ওয়াটার মেমোরি থিওরি আজও বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত। তবু এই ধারণা হোমিওপ্যাথির সমর্থকদের মধ্যে জনপ্রিয়ই থেকে গেছে, যদিও বৈজ্ঞানিক মহলে এটা প্রায়শই উপহাসের বিষয়। 2010 সালে ব্রিটিশ সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় হোমিওপ্যাথি প্লেসবোর চেয়ে বেশি কার্যকর নয়। হোমিওপ্যাথির যেটুকু কার্যকারিতা দেখা যায় তা ওষুধের গুণে নয়, সেটা মূলত প্লেসবো ইফেক্ট থেকে আসে। প্লেসবো ইফেক্ট হলো এমন একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া যেখানে কেউ ভুয়া ওষুধ অথবা ওষুধ ছাড়াই শুধু বিশ্বাসের জোরে শারীরিক বা মানসিকভাবে ভালো অনুভব করে। এটি মস্তিষ্কের বিশ্বাসভিত্তিক প্রতিক্রিয়া যা সাময়িক আরাম বা ভালো লাগা তৈরি করতে পারে, এমনকি ওষুধে কোনো সক্রিয় উপাদান না থাকলেও। এবং তারা সুপারিশ করে হোমিওপ্যাথির জন্য সরকারি তহবিল বরাদ্দ করা করদাতাদের অর্থের অপচয়। 2017 সালে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে যে তারা আর হোমিওপ্যাথির জন্য ফান্ড দেবে না, কারণ এটি স্বাস্থ্য সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়। 2015 সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল 225টিরও বেশি গবেষণা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে কোনো স্বাস্থ্য সমস্যার জন্যই হোমিওপ্যাথি কার্যকর নয়। এই প্রতিবেদন বিশ্বজুড়ে হোমিওপ্যাথির বিরুদ্ধে একটা প্রামাণ্য দলিল হিসাবে উপস্থাপিত হয়। 2019 সালে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ করে যে 2021 সালের মধ্যে হোমিওপ্যাথির জন্য সরকারি ভর্তুকি বন্ধ করা হোক। ফরাসি মেডিকেল একাডেমি এটিকে বিজ্ঞান নয় বরং বিশ্বাসের মতবাদ বলে অভিহিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 2016 সালে হোমিওপ্যাথিক পণ্যের জন্য কঠোর নির্দেশিকা জারি করে। তারা বলে, যদি হোমিওপ্যাথিক ওষুধ গুরুতর রোগ যেমন ক্যান্সার বা হৃদরোগের জন্য ব্যবহৃত হয় তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ফেডারেল ট্রেড কমিশন নির্দেশনা জারি করে, হোমিওপ্যাথিক বিজ্ঞাপনে যদি বৈজ্ঞানিক প্রমাণ না থাকে তবে তা প্রতারণামূলক বলে গণ্য হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হোমিওপ্যাথি সম্পর্কে সরাসরি সমর্থন বা বিরোধিতা করে না, তবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসার উপর জোর দেয়। 2009 সালে WHO একটি বিবৃতি জারি করে বলে, হোমিওপ্যাথি গুরুতর রোগ যেমন HIV,
টিবি বা ম্যালেরিয়ার চিকিৎসায় কার্যকর নয় এবং এটি প্রমাণিত চিকিৎসার বিকল্প হিসাবে ব্যবহার করা উচিত নয়। WHO ঐতিহ্যগত ও বিকল্প চিকিৎসার নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষার জন্য কঠোর গবেষণার উপর জোর দেয়। হোমিওপ্যাথি চিকিৎসা উন্নত দেশগুলোতে খুব একটা পাত্তা না পেলেও উন্নয়নশীল দেশগুলোতে কিছুটা জনপ্রিয়। এর পেছনে দুটো কারণ কাজ করে। একটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসার খরচ কম, অন্যটি হলো হোমিওপ্যাথি ওষুধে সক্রিয় উপাদান না থাকায় পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কিছুটা কম থাকে, কিন্তু এটি মারাত্মক ফাঁদও হতে পারে। গুরুতর রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিক্স, টিবি বা নিউমোনিয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথি বৈজ্ঞানিক চিকিৎসার বিকল্প হিসাবে বেছে নিলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে। WHO স্পষ্টভাবে বলেছে, গুরুতর রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথির উপর নির্ভর করা বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীনতা। এখন কথা হলো, হোমিওপ্যাথি কি সত্যিই কার্যকর? বৈজ্ঞানিক গবেষণাগুলোর ফলাফল অনুযায়ী উত্তর হলো না। এর যেটুকু কার্যকারিতা সেটা হলো প্লেসবো ইফেক্ট থেকে, যা মানুষের বিশ্বাসের ফলে হয়ে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।